সময়টা 1971। পূর্ব পাকিস্তানের মানুষেরা সেই সময় ব্যস্ত পশ্চিম পাকিস্তানের অত্যাচারের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে এবং পশ্চিম পাকিস্তানের খান সেনাদের বিরুদ্ধে মুক্তি বাহিনী তৈরি করে নিজেদের অধিকার আদায় করতে। এবং সেই সময় প্রায় পূর্ব পাকিস্তানের 1.5 কোটি শরণার্থীদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার পর অন্তর্বর্তী বিভিন্ন অভিযোগে বিদ্ধ ভারতবর্ষের তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এবার পূর্ব পাকিস্তানের হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং পূর্ব পাকিস্তানকে সারা বিশ্বের সামনে স্বাধীন বাংলাদেশ হিসেবে পরিচিতি পাইয়ে দেবেন। আপনি হয়তো ভাবছেন যে আমি এই ধরনের জানা ইতিহাসগুলো পুনরায় কেন আপনাদের সামনে বলছি। তার কারণ সেই সময় কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও আমেরিকার প্রবল চাপের সামনে মাথা নত না করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং পাকিস্তানকে সেই যুদ্ধে পরাজিতও করে ছেড়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র নাকি আমেরিকার বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতে ভয় পেয়ে এই ভারত পাকিস্তানের যুদ্ধে একটি স্থগিতাদেশের লাইন টেনে দিয়েছেন এবং এর পাশাপাশি ভারত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে প্রভাব খাটিয়ে পাকিস্তানের $1 বিলিয়ন লোন পাওয়াটাও কিন্তু আটকাতে পারেনি। এবং এটা আমাদের সবারই জানা যে এইবার কিন্তু ভারতের কাছে একটা ভালো একটা সুযোগ ছিল, ভালো একটা অপরচুনিটি ছিল সারা পৃথিবীর সামনে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়ার। তার কারণ ভারতীয় সেনার পাশাপাশি কিন্তু পাকিস্তান অধ্যুষিত বালুচিস্তানেও বালুচিস্তান লিবারেশন আর্মির যারা সংগ্রামী রয়েছে তারাও কিন্তু পাকিস্তানি সেনাকে এই সময় নাস্তানাবুদ করে ছেড়েছিল। সুতরাং এইরকম একটি পজিশনে দাঁড়িয়ে যেখানে সবকিছু ভারতবর্ষের ফেভারে যাচ্ছিল, সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধে রুচি না থাকা আমেরিকার একটি আদেশ সুলভ শাসনে ভারতবর্ষ কেনই বা পিছু হতে বাধ্য হলো? তাহলে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার হুঁশিয়ারিতে ভয় পেয়ে গিয়েছিল? বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখা ভারতবর্ষ কি তাহলে এখন পৃথিবীর কিছু শক্তিধর দেশের সামনে মাথা নত করে থাকছে? এবং পেহেলগাঁও হামলার দিন কেনই বা ভারতবর্ষের ইন্টেলিজেন্স ফেল করেছিল? এই সকল কিছু উত্তর যদি আমাদেরকে সঠিকভাবে এবং সত্যভাবে পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে পৌঁছে যেতে হবে 21 এপ্রিল সেই পেহেলগাঁও হামলার ঘটনার দিন। मुझे क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। मेरे पति का बच्चा लो, हम बचा देगा, कोई बात नहीं भाई प्लीज आस्क। সেখান থেকে বর্তমান সময় পর্যন্ত যেই যেই তথ্যগুলো আমাদের সামনে উঠে এসেছে সেই প্রত্যেকটি তথ্যকে সঠিকভাবে এবং সত্যতার সামনে আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব। And after India's precision strikes on terror camps in Pakistan and Pakistan-occupied Kashmir, Islamabad retaliated by shelling civilian villages along the line of control. A total of 16 civilians have been killed and 59 others have been injured in the attacks. What we can do is try to encourage these folks to de-escalate a little bit, but we're not going to get involved in the middle of war. It's fundamentally none of our business. জয় হিন্দ বন্ধুরা। পেহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারত পাকিস্তান যুদ্ধ, এই সমস্ত বিষয় আমি তাড়াহুড়ো করে এর আগে আপনাদের জন্য কোনো পর্ব প্রস্তুত করিনি। তার কারণ আমিও আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়ার মতো মিথ্যে এবং ভুয়ো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চাইনি এবং সেই জন্যই আমি অপেক্ষা করেছি এবং তারপর সকল তথ্যকে ভেরিফাই করে আজকে সমস্ত তথ্যের সত্যতা যাচাই করার পরে আপনাদের সামনে একটি বিস্তারিত ভিডিও উপস্থাপনা করতে চলেছি। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য কাশ্মীরের পেহেলগাঁওতে টিআরএফ বা দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্টের জঙ্গিরা হিন্দুদেরকে চিহ্নিত করে যে হত্যালীলা চালিয়েছিল তার পাল্টা জবাব যে ভারতের পক্ষ থেকেও দেওয়া হবে সেটা তো সকলেরই জানা ছিল এবং সেই জন্যই ভারত প্রথমে পাকিস্তানে সিন্ধু নদীর জলকে বন্ধ করে দেয় এবং তারপর 7ই মে রাত্রিবেলা প্রায় 2:45 নাগাদ ভারতীয় সেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে অপারেশন সিন্দুর পোস্ট করা হয় এবং এটাকে নিশ্চিত করার জন্য ভারতীয় সেনা জানায় যে পাক অধ্যুষিত কাশ্মীর বা পিওকে এবং পাকিস্তানের প্রায় 9টি জায়গায় ভারতীয় সেনা হামলা চালিয়েছে এবং সমস্ত জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। এই হামলাতে প্রায় 100 জনের মতো মারা গিয়েছে এবং এই নিহতদের তালিকায় ছিল পাকিস্তানের ভাওয়ালপুরের জৈশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারেরও সমস্ত পরিবারের লোকজন। এই অপারেশনকে লিড করেছিল ভারতের স্থলবাহিনীর সঙ্গে যুক্ত সোফিয়া কুরেশি, ভারতের বায়ুবাহিনীর সঙ্গে যুক্ত বানিকা সিং এবং ভারতের প্রতিরক্ষা সেক্রেটারি বিক্রম মিস্ত্রি। তারা এটাও নিশ্চিত করেছে যে এই অ্যাটাকে শুধুমাত্র ভারতের মেন টার্গেট ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো। ভারতবর্ষের সেনা কখনোই কোনো সাধারণ মানুষের ওপর বা কোনো সাধারণ মানুষের বসতির ওপরে অ্যাটাক করেনি।
এবং সেই জন্যই কিন্তু তারা এই অ্যাটাকটি রাত্রিবেলা সংগঠিত করেছিল। এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছে এই কারণে, তার কারণ যেই সকল জঙ্গিরা ভারতের মা বোনদের মাথার থেকে সিঁদুর মুছে দিয়েছেন, তাদেরকে ভারতীয় মহিলাদের সিঁদুরের যে কত জোর সেটাকে বোঝানোর জন্যই কিন্তু এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছিল। এবং এই যে হামলাটি ভারতের পক্ষ থেকে চালানো হয়েছিল, এই হামলার সপক্ষে কিন্তু ভারতের সেনার পক্ষ থেকে বেশ কিছু ভিডিও পাবলিশ করা হয়েছিল এবং পাকিস্তানও কিন্তু এই হামলাকে স্বীকার করে নিয়েছিল। তবে এই অ্যাটাক সম্পর্কে পাকিস্তানের বিবরণ কিন্তু ভারতের বিবরণ থেকে একটু আলাদা। পাকিস্তান বলছে যে ভারতের সেনা নাকি মসজিদ, মাদ্রাসা এইসব জায়গার উপরে হামলা চালিয়েছে এবং পাকিস্তান নাকি ভারতবর্ষের একাধিক এয়ারক্রাফটকে আটকও করেছেন। তবে যেই পাকিস্তানের খবরের উৎস হলো ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া, তাদের কথার উপরে বিশ্বাস করার সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। তবে ভারতীয় সেনা কিন্তু এটা স্পষ্টতই জানিয়ে দেয় যে পাকিস্তান যদি এই অপারেশন সিঁদুর নামক এয়ার স্ট্রাইকের বিরুদ্ধে ভারতের কোনো জায়গায় হামলা চালায়, তাহলে কিন্তু ভারতীয় সেনাও এর সমীচীন জবাব পাকিস্তানকে দেবে। এবং ভারতবর্ষের সেনার এই হুঁশিয়ারির পরেও কিন্তু সেই দিনই অর্থাৎ 7ই মেতেই কিন্তু পাকিস্তানের সেনা জম্মু কাশ্মীরের বেশ কিছু জায়গায় হামলা চালায় এবং এই হামলাতে প্রায় 15 জন ভারতীয় মৃত্যু হয় এবং 43 জন আহত হয় এবং এই মৃতের তালিকায় ভারতীয় সৈন্য দীনেশ কুমারেরও নাম ছিল। এরপর 8ই মে পুনরায় কাশ্মীরের কর্নাহাতে পাকিস্তানি সেনারা ড্রোন আক্রমণ চালায়, কিন্তু ভারতের কাছে এই আক্রমণের খবর আগের থেকে থাকার জন্য কিন্তু ভারতের সেনা সেখানকার স্থানীয় লোকেদেরকে সেখান থেকে সরিয়ে আনে, যার জন্য সেই দিন কারো মৃত্যু ঘটেনি। এবং এই সময় পর্যন্ত কিন্তু ভারত পাকিস্তানের বর্ডারে থাকা যারা মানুষজন তারা ভীষণ রকম ভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং এই আতঙ্কের সুযোগ উঠিয়ে কিন্তু ভারতবর্ষের যারা সংবাদ মাধ্যম রয়েছে তারা সেই সময় সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুয়ো খবর ছড়িয়ে দিতে থাকে। তারা এটা প্রচার করতে থাকে যে ভারত নাকি পাকিস্তানের প্রায় 16টি বড় বড় শহরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। সত্যি এই সকল খবর দেখার পর মনে হচ্ছিল আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোই কিন্তু আমাদের দেশের সত্যিকারের লজ্জা। এবং এই ঘটনার পরে আমাদের দেশের শাসক দল কিন্তু দেশের সকল বিরোধী দলকে নিয়ে একটি অল পার্টি মিটিং করে এবং নিরাপত্তার কারণে ভারতবর্ষের প্রায় 43টি এয়ারপোর্টকে সম্পূর্ণভাবে অচল করে দেয়। 8ই মে রাত্রিবেলা পাকিস্তান জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের বেশ কিছু জায়গাতে ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ভারত সেগুলোকে আকাশেই অকেজো করে দেয়। এমনকি ভারত পাকিস্তানের লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকেও সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেয়। এবং এরপর 8ই মে রাত্রিবেলা ধর্মশালাতে পাঞ্জাব এবং দিল্লির মধ্যে যে IPL এর ম্যাচ হওয়ার কথা ছিল, নিরাপত্তার কারণে সেটিকেও বাতিল করে দেওয়া হয়। আর এরপর থেকেই কিন্তু আমেরিকা এবং ভারতের মধ্যে কথোপকথন শুরু হয়ে যায়। আমেরিকা ভারতকে পিছু হটতে বলে। দেখুন, আর 5টা শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের মতো আমিও মনে করি যে যুদ্ধ একটি মানব সভ্যতার জন্য কতটা ভয়ানক এবং যুদ্ধ সর্বদাই মানব সভ্যতাকে পিছনের দিকে ঠেলে নিয়ে আসে। কিন্তু তারপরেও আমি বলছি যে আমরা ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য যুদ্ধ করেছিলাম, যেটা নিঃসন্দেহে ধর্ম। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, ওসামা বিন লাদেনকে কিন্তু পাকিস্তানেই পাওয়া গিয়েছিল এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সও কিন্তু টেররিস্টদেরকে ফান্ডিং করার জন্য পাকিস্তানকে একাধিকবার গ্রে লিস্টে রেখেছিল। 2021 সালের মুদ্রা বন্দরে, যেটা গুজরাটে অবস্থিত, যার মালিকানা আদানির কাছে রয়েছে, সেই বন্দরে কিন্তু প্রায় 70 কেজি হিরোইন উদ্ধার হয়েছিল এবং সেই হিরোইনের বা সেই ড্রাগ চক্রের সঙ্গে কিন্তু নাম জড়িয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতের যুব সমাজকে ড্রাগের নেশাতে আসক্ত করে সেই টাকা দিয়েই কিন্তু টেররিস্টদেরকে ফান্ডিং করা হতো। তো এবার পুনরায় ফেরা যাক ভারত পাকিস্তান যুদ্ধের কথায়। পাকিস্তান ভারতবর্ষের বেশ কয়েকটি শহরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ভারত পাকিস্তান বর্ডারেও গোলাগুলি ক্রমশ চলতে থাকে এবং এর ফলে আরো 7 জন জঙ্গি মারা যায়। এরই মধ্যে 9ই মে আমেরিকার উপরাষ্ট্রপতি স্পষ্টতই এটা জানিয়ে দেয় যে এই ভারত পাকিস্তান যুদ্ধ সম্পূর্ণ ভারত এবং পাকিস্তানের নিজস্ব ব্যাপার এবং এই বিষয়ে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না। পাকিস্তান এবং ভারত উভয় দেশের পক্ষ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়ানো হয় এবং পাকিস্তান এবং ভারত উভয় দেশের মানুষই কিন্তু এই ফেক নিউজের শিকার হয় এবং সেই জন্যই কিন্তু ভারতের তথ্য মন্ত্রক ফেক নিউজ ছড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং ভারতবর্ষের যে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তাদেরকে এই লাইভ অপারেশনটিকে সম্প্রচার করতেও সম্পূর্ণভাবে বারণ করে দেয়। এবং এরই মধ্যে কিন্তু BCCIও ভারতে চলা IPL-কেও কিছু সময়ের জন্য পোস্টপোন করে দেয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করে যে পাকিস্তানের যে মাদ্রাসার ছাত্ররা রয়েছে তারাও নাকি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এটা তো কিছুই না।
পাকিস্তানেও এর আগে কিন্তু একাধিকবার বহু মন্ত্রী এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও কিন্তু এটা স্বীকার করেছে যে পাকিস্তান অতীতে নাকি টেররিস্টদেরকে ফান্ডিং করেছে, কিন্তু বর্তমান সময়ে তারা এই ধরনের কোনো কাজ করে সেটা কিন্তু তারা কখনোই স্বীকার করে না। এবং এত কিছুর পরেও কিন্তু ভারত IMF এর কাছ থেকে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডিং এর কাছ থেকে পাকিস্তানের $1 বিলিয়ন লোন পাওয়াটাকে কোনোভাবেই আটকাতে পারেনি। পাকিস্তানের এই লোন পেয়ে যাওয়াটা আরো বেশি আশ্চর্যের ছিল, তার কারণ কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছিল যে পাকিস্তানের যেই সকল জঙ্গিরা ভারতীয় সেনাদের হাতে নিহত হয়েছে তাদেরকে পাকিস্তানের সেনারা রাষ্ট্র সম্মান দিচ্ছে। পাকিস্তান কিন্তু এরপরেও LOCতে গোলাগুলিকে কন্টিনিউ বজায় রাখে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করে। জবাবে ভারতে কিন্তু পাকিস্তানের গুরুত্বপূর্ণ 3টি এয়ারবেসে অ্যাটাক করে এবং যার মধ্যে একটি এয়ারবেস কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার প্ল্যান্টের অত্যন্ত কাছে অবস্থিত ছিল। এবং এরপরেই কিন্তু ভারতবর্ষের যে এয়ার পাইলট ভূমিকা সিং তিনি ঘোষণা করে যে পাকিস্তানের সেনা নাকি ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এবং এরপর 10ই মে দুপুর 3:30 নাগাদ ভারত এবং পাকিস্তানের মধ্যে কথোপকথন শুরু হয় এবং ভারতের যে প্রতিরক্ষা সেক্রেটারি রয়েছে তার পক্ষ থেকে জানানো হয় যে 10ই মে বিকেল 5টার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর কোনো গোলাগুলি হবে না। পাকিস্তানের বিদেশ মন্ত্রীও কিন্তু এই বিষয়টিতে সম্মতি জানান, কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি ক্রেডিট নিয়ে নেয় আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে তিনি নাকি এই যুদ্ধকে থামিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো ভারতের পক্ষ থেকেও এখনো কেউ এটা কনফার্ম করেনি যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তো এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের বিজয় হিসাবে সকলের সামনে ঢাক ধরে পিটিয়ে বেড়াচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা স্পষ্টতই জানিয়ে দেয় যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও কিন্তু এরপর যদি ভারতবর্ষের বুকে আর একটাও টেররিস্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু ভারত এটা ধরে নেবে যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতের যারা সৈন্য তারা পাকিস্তানকে সমীচীন জবাব দেবে। তবে পাকিস্তানকে শায়েস্তা করার এই যুদ্ধ অসমাপ্ত থাকলেও কিন্তু এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পাকিস্তান হয়তো এবার টেররিজমের বিরুদ্ধে কিছুটা হলেও কড়া পদক্ষেপ নেবে। এবং অনেকে তো এটা মনে করছে যে ভারত নাকি পাকিস্তানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট সেটাকে আক্রমণ করার দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেই জন্যই নাকি তড়িঘড়ি করে এই ভারত পাকিস্তানের যুদ্ধকে থামিয়ে দেওয়া হলো। তার কারণ আমেরিকা যখন এই যুদ্ধকে থামানোর কথা বলেছিল তখন তার পিছনে নাকি তারা একটি অ্যালার্মিং সিচুয়েশন শব্দকে ব্যবহার করেছিল। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ভারতের সর্বদাই নো ফার্স্ট ইউজের পলিসি রয়েছে, অর্থাৎ কোনো দেশ যদি ভারতের উপরে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ না করে তাহলে কিন্তু ভারতও কখনোই সেই দেশের উপরে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করবে না। এবং জানা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বা সিজফায়ার হওয়ার পরেও নাকি পাকিস্তান এই সিজফায়ারের শর্তকে উল্লঙ্ঘন করে ভারতবর্ষের বেশ কিছু জায়গায় গোলাগুলিকে কন্টিনিউ রেখেছিল। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধবিরতি হওয়ার পরে কিন্তু এখন আমি আমাদের দেশের সরকারকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তরগুলি কিন্তু এখনো আমাদের কাছে কোনোভাবেই ক্লিয়ার হয়নি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছেন তাতে তিনি বলেছেন যে ভারত নাকি পাকিস্তানের আর কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং সহ্য করবে না। তার মানে কি পাকিস্তান ভারতের ওপরে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করার কোনো হুঁশিয়ারি দিয়েছিল? এবং এর পাশাপাশি পাকিস্তান যে দাবি করেছিল যে তারা ভারতের রাফাল সহ আরো একাধিক যুদ্ধ বিমানকে আটক করেছে তার বিপক্ষেও কিন্তু সেরকম কোনো সদুত্তর এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে দেওয়া হয়নি। তবে ভারতের সেনার পক্ষ থেকে একটা জিনিস আমাদেরকে অবশ্যই আশ্বস্ত করা হয়েছে যে ভারতের কোনো পাইলট পাকিস্তানি সৈনিকদের হাতে বন্দী হয়নি বা পাকিস্তানি সৈনিকদের হাতে নিহত হয়নি। সর্বোপরি ভারত IMF এর কাছে থেকে পাকিস্তানের পাওয়া $1 বিলিয়ন লোনটুকু আটকাতে পারেনি। তাহলে কি ভারতের IMF বা বাকি বিশ্বের সামনে এতটুকু প্রভাব নেই যে তারা পাকিস্তানের মতো একটা দেশের লোন পর্যন্ত আটকাতে পারলো না? আর যদি এটা সত্যি হয় তাহলে আমরা কিসের ভিত্তিতে চীন অথবা আমেরিকার সঙ্গে নিজেদের তুলনা করি? তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধে কিন্তু চীনেরও একটা বিশেষ নজর ছিল।
তার কারণ এটা নয় যে পাকিস্তান তাদের অত্যন্ত ঘনিষ্ঠ একটি মিত্র দেশ, বরং চীনের তৈরি বহু অস্ত্র এবং বহু যুদ্ধ বিমান পাকিস্তান এবার প্রথমবারের মতো ব্যবহার করছিল। এবং পাকিস্তান যদি এই মিসাইলগুলোকে বা এই ধরনের অস্ত্র বা এই ধরনের বিমানগুলোকে ব্যবহার করে সফলতা পেত বা যেগুলোতে তারা সফলতা পেয়েছে, সেগুলোর ক্ষেত্রে চীন কিন্তু এবার একটা ব্র্যান্ডিং শুরু করবে। তারা গোটা পৃথিবীর সামনে দেখাতে পারবে যে ভারতের বিভিন্ন অস্ত্রের মুখেও চীনা অস্ত্রগুলি কি করে পাকিস্তানকে রক্ষা করেছে। তবে আমেরিকা, চীন অথবা ইউরোপ হয়তো চায় না যে ভারতবর্ষ পাকিস্তানকে পরাজিত করে আর একবার সারা পৃথিবীর সামনে নিজেদের শক্তি প্রদর্শন করুক। আর সেই জন্যই হয়তো তারা ভারতকে এইভাবে দাবিয়ে দিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দাবরানিকে সহ্যও করে নিল। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরো একটা ঘটনা জানিয়ে দিই, যেই মেজর সোফিয়া কুরেশির জন্য আমরা অপারেশন সিঁদুরে এত বড় একটা সাফল্য পেয়েছি, সেই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন হিসেবে চিহ্নিত করেছে মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং এর পরেও কিন্তু বিজেপি দল বা কেন্দ্রের বিজেপি সরকার অথবা মধ্যপ্রদেশের বিজেপি সরকার এখনো পর্যন্ত এই মন্ত্রীর বিরুদ্ধে বা এই বিজেপি নেতার বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেয়নি। এবং এই অপারেশন সিঁদুরের সফলতার পেছনে আরো একটি বড় মাথা ছিল ভারতবর্ষের প্রতিরক্ষা সেক্রেটারি বিক্রম মিশ্রি। তবে এই বিক্রম মিশ্রি যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিল, তারপর কিন্তু উনার মেয়েকে নিয়ে কদর্যভাবে ভারতেরই কিছু মানুষজন আক্রমণ করে সোশ্যাল মিডিয়াতে। এবং এই জিনিসগুলো কিন্তু নিঃসন্দেহে আমাদের দেশের জন্য ভীষণ রকম ভাবে লজ্জাজনক। এবার আসা যাক পাকিস্তানের প্রসঙ্গে। যেই পাকিস্তান নিজের নাগরিকদেরকে এটা বলে বোকা বানাচ্ছে যে তারা নাকি এই যুদ্ধে ভারতকে পরাস্ত করেছে, এবং যেই সকল পাকিস্তানি নাগরিকেরা বিশ্বাসও করেছে, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। মনে করে দেখুন, 2023 সালে পাকিস্তানের একটি শহরে বিনামূল্যে আটা এবং বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং সেই সময় বিনামূল্যে খাবার এবং বিনামূল্যে আটা নেওয়ার জন্য তাড়াহুড়োতে ধাক্কাধাক্কিতে পাকিস্তানে একাধিক শিশু এবং নারীর মৃত্যু ঘটেছিল। এবং এই ঘটনাগুলো কিন্তু পাকিস্তানের বর্তমানে কি অবস্থাতে হয়ে রয়েছে সেটা সারা পৃথিবীর সামনে তুলে ধরে। এই ঘটনাগুলো পাকিস্তানের বাস্তবতাকে দেখায়। তবে যেই সকল পাকিস্তানি সেলিব্রিটি বর্তমানে ভারতের সমালোচনা করছে, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে যদি আপনারা সত্যি নিজের দেশকে ভালোবাসেন, তাহলে এবার কিন্তু সময় চলে এসেছে যে পাকিস্তানের যারা নেতা রয়েছে, পাকিস্তানের যারা সেনাবাহিনীর প্রধান রয়েছে, তাদেরকে এবার প্রশ্ন করুন, তাদের সামনে আয়নাটা তুলে ধরুন। নইলে কিন্তু আর বেশি দিন বাকি নেই। পাকিস্তান সারা বিশ্বের কাছে একটা আতঙ্কের অন্যতম বড় ঠিকানা হয়ে রয়েছে এবং পাকিস্তান লোনে জর্জরিত হয়ে পড়ে রয়েছে। এবং এই মুহূর্তে যদি পাকিস্তান নিজেকে না শুধরে নেয়, তাহলে কিন্তু সেই দিন বেশি দূরে নেই যেদিন আমরা পাকিস্তানের জনগণকে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান করতে দেখব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।